শাহজাহান থেকে ফেলে দেয়া শহীদ ইয়ামিনকে মনে করে ট্রমা কাটিয়ে উঠতে পারছে না কেউই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। দুহাত বাড়িয়ে সাইদকে দেখেছি কিভাবে পাষণ্ড রক্তক্ষেকোকে প্রতিরোধে বুক চেতিয়ে দাঁড়াতে হয়। মুহুর্মুহু গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সাইদের বুক সহ সারা শরীর। এতগুলো গুলি বিদ্ধ হবার পরও বারবার দাঁড়িয়ে জানান দিচ্ছিলেন কত বড় আত্মত্যাগী মহান বীর সে। এরপর ইতিহাস হলেন তিনি। দুর্বার হলো আন্দোলন, হাজার হাজার লাখো ছাত্র জনতা তার পথ ধরে বুক মেলে দিল হাসিনার পাঁচাটা বাহিনীর গুলির সামনে। পানি লাগবে পানি বলে পানি দিয়ে সাহায্য করা মুগ্ধ থেকে শুরু করে আরও কত কত বীর সেনানী বুক পেতে নিলেন বন্দুকের বুলেট, দিলেন এক সাগর রক্ত। বুলেটের আঘাত, নির্মম ও বর্বরচিত নির্যাতনের পর অজ্ঞান হয়ে যাওয়া ইয়ামিনকে পুলিশের শাহজাহান থেকে শতাব্দীর সবচেয়ে জঘন্যতম আচরণ করে টেনে হিঁচুড়ে পিচ ঢালা পথে ফেলে দেয়া হলো। এ দৃশ্য কেউই কোনোদিনও ভুলতে পারবে না। এমন কত কত ভিডিও ও ছবি দেখে স্বাধীন এই সময়েও ট্রমায় সময় পার করছেন মজলুমের স্বজন, এ প্রজন্ম ও আমরা সবাই। আমরা কোনোভাবেই সেই বিভীষিকাময় দৃশ্যগুলো মন থেকে সরাতে পারছি না, সরছে না। ট্রমায় আছি আমরা। এই ট্রমা থেকে সে পর্যন্ত মুক্তি মিলবে না যে পর্যন্ত না দেখব পাষণ্ড হাসিনা সহ তার মন্ত্রিসভা ও সংসদ সদস্য, অনুগত সশস্ত্র বাহিনীর সদস্য এবং অপরাধী প্রত্যেকটি ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। ইয়ামিনের সেই ভিডিওটি চোখে আটকে গেছে। আজ কোনোভাবেই তা যেন সরাতে পারছি না। পুলিশের একটি শাহজাহানের ওপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হলো। তিনি শাহজাহানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন। এরপর পুলিশের এক সদস্য শাহজাহান থেকে নিচে নামেন, এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন। এখানেই শেষ নয়, পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে সড়ক বিভাজকের ওপর দিয়ে ঠেলে অপর পাশে ফেলে দেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 18 জুলাই ঘটনাটি ঘটে। যাকে ফেলে দেওয়া হয় তার নাম শাইখ আসহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থাৎ MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন MISTর ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন। সম্প্রতি মঙ্গলবার সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকার বাসায় গণমাধ্যমের প্রতিবেদকের সাথে কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের। তিনি বলেন, একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ নিচে ফেলে দিতে পারে না। আমি কারো কাছে বিচার চাই না, জিডি করিনি, ছেলের লাশের পোস্টমর্টেম করাইনি, শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। ইয়ামিনকে এভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মহিউদ্দিন ভিডিওটি দেখেন ঘটনার 2 দিন পরে। অবশ্য বর্তমানে ফেসবুকে ভিডিওটি দেখা যাচ্ছে না, তবে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন। মহিউদ্দিন বলেন, তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে এক একজন এক একভাবে মন গড়া কথা বলেছেন। তিনি চান তার ছেলে সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করেন। এই 2 পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন। বাবা মহিউদ্দিন ছেলের এক একটা সনদ দেখাচ্ছিলেন আর স্মৃতি কাতর হয়ে পড়ছিলেন। ইয়ামিনের মা নাসরিন সুলতানা, তিনি গৃহিণী। বোন শাইখ আসহাবুল জান্নাত, তিনি পড়ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। মা ও বোন ইয়ামিনকে নিয়ে কোনো কথা বলতে চাইলেন না। সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় ইয়ামিনকে কবর দেওয়া হয়েছে। তার কবরে একটি ঔষধি গাছ ও একটি ফুলের চারা লাগিয়েছেন মা
নাসরিন সুলতানা। আবাসিক এলাকার ভেতরে থাকা শহীদ মিনারে ইয়ামিনের ছবি দিয়ে একটি ব্যানার টানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিচ্ছেন। মহিউদ্দিন একটি বেসরকারি ব্যাংক থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি বলেন, সন্তান মারা যাওয়ার মানে হলো আমৃত্যু কষ্ট। ছেলেকে নির্মমভাবে হত্যা করার ভিডিও দেখাটা আরও কষ্টের। ইয়ামিনের বাবার অভিযোগ, তার ছেলে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা হয়েছে। তিনি বলেন, আমার ছেলেকে কেউ রাজনৈতিক দলের দাবার ঘুঁটি বানাক, তা আমরা চাই না। আমার ছেলে রাজনীতি সচেতন ছিল, আমিও রাজনীতি সচেতন, তবে কোনো দল করি না। ছেলে বুয়েট ও রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েনি। ছোটবেলায় পড়েছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে, পরে ভর্তি হয় MISTতে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতেই রাজনীতি করার সুযোগ নেই। মহিউদ্দিন বলেন, তবে আমরা ধার্মিক পরিবার। ছেলে নামাজ পড়ত, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল। এটা দেখে কেউ যদি আমার ছেলেকে সন্ত্রাসী, জঙ্গি বা জামাত শিবির বানানোর চেষ্টা করে, তা তো আমরা হতে দেব না। মহিউদ্দিন বলেন, ফেসবুকে ভিডিওটি অনেকেই দেখেছেন, পরিবারের সদস্যরাও ভিডিওটি দেখেছেন। এর বাইরে সেদিন আসলে কি ঘটেছিল তা এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে জানেন না। ইয়ামিনের বন্ধু সহ অন্যদের মুখ থেকে ঘটনার টুকরো টুকরো খবর জানতে পারছেন। 17 জুলাই সকালে ইয়ামিন MISTর হল থেকে বাসায় ফেরেন। হল ছাড়ার নির্দেশনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ইয়ামিনদের বাকবিতণ্ডা হয়েছিল। ইয়ামিন মারা যাওয়ার পর তার একটি লেখা থেকে এ কথা জানতে পারেন বাবা মহিউদ্দিন। মহিউদ্দিন জানান, ইয়ামিন তার মা ও বোনকে সব কথা বলতেন। তবে হল থেকে ছেলে বাসায় ফেরার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। 18 জুলাই মহিউদ্দিন বাইরে যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে ইয়ামিন দৌড়ে তার কাছে এসেছিলেন। বলেছিলেন তার কয়েকজন বন্ধু আন্দোলনে আহত হয়েছেন। মিরপুরের দিকে তার পরিচিত কোনো হাসপাতাল আছে কিনা যেখানে বন্ধুদের ভর্তি করা যাবে। মহিউদ্দিন ছেলেকে বলেছিলেন, মিরপুরে কোনো হাসপাতালে তার পরিচিত কেউ নেই, তবে টেকনিক্যাল মোড়ের একটি হাসপাতালে আহত বন্ধুদের নিয়ে যাওয়া যেতে পারে। এ কথা বলার পর ছেলে বিরক্তি প্রকাশ করে। সেটাই ছিল ছেলের সঙ্গে তার শেষ কথা। 18 জুলাই আন্দোলনে উত্তাল ছিল সাভার এলাকা। মহিউদ্দিন বলেন, দুপুর 12:30টার দিকে ঘরে ফিরে ছেলেকে বলি, শুধু ঢাকা নয়, সাভারেও তো গন্ডগোল শুরু হয়ে গেছে। ছেলে এ কথা শোনার পর কোনো কথা বলেনি। বুঝতে পারি পরিচিত হাসপাতালের ঠিকানা দিতে পারেনি বলে ছেলে রাগ করেছে। তবে ছেলেকে দেখে বুঝতে পারি সে তার বন্ধুদের নিয়ে চিন্তা করছিল। এদিন মহিউদ্দিন জোহরের নামাজ পড়তে মসজিদে যান। ইয়ামিনও নামাজে যান। রোজা রাখায় মহিউদ্দিন মসজিদ থেকে কিছুটা দেরিতে বেলা 2টার দিকে বের হন। বের হয়ে দেখেন মোবাইলে তার স্ত্রীর 2টো মিসড কল। স্ত্রীকে ফোন দিলে তিনি জানান ইয়ামিন বন্ধুদের দেখতে যাবে বলে ঘর থেকে বের হয়ে গেছে। তারপর ছেলেকে বাসার সবাই ফোন দিতে থাকেন, কিন্তু ফোন ধরেননি ইয়ামিন। ইয়ামিনের বন্ধুরা সাভার ও মিরপুর এলাকায় থাকেন। সেদিন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল, তাই মহিউদ্দিন বুঝতে পারছিলেন না ছেলেকে খুঁজতে কোথায় যাবেন। মহিউদ্দিন বলেন, বাসায় টেলিভিশন নেই, তাই বাইরের কোনো খবর দেখতে পাচ্ছিলাম না। ইন্টারনেট কাজ করছিল না, তাই ফেসবুকেও কোনো খবর জানতে পারছিলাম না। অথচ ততক্ষণে অনেক কিছুই ঘটে গেছে। বেলা 3টার দিকে ইয়ামিনের মাকে একজন ফোন করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। মহিউদ্দিন বলেন, তখন মনে করেছি ছেলে হয়তো আহত হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন পথ ঘুরে হাসপাতালে যাই। ছেলের নাম শুনে একজন বলেন ওটিতে অর্থাৎ অস্ত্রোপচার কক্ষে যান। সেখানে যাওয়ার পর আরেকজন নিচ তলায় যেতে বলেন। এক নারী চিকিৎসক এসে ইয়ামিনের মাকে জড়িয়ে ধরেন। তখনও ছেলের মৃত্যুর কথা চিন্তাও করিনি। মহিউদ্দিন জানান, ওই নারী চিকিৎসক তাদের একটি তালা দেয়া রুমের সামনে নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদের অনেক জটলা ছিল। তালা খুললে দেখা গেল একটি স্ট্রেচারে ইয়ামিন শুয়ে আছে। তখন জানা গেল এই হাসপাতালে আনার আগেই তার ছেলে মারা গেছেন। এখানে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগই পাননি চিকিৎসকেরা। ছেলের বন্ধুরা জানান, ইয়ামিনকে প্রথমে বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ক্লিনিক ভর্তি করতে রাজি হয়নি। এই বাবা বলেন, ছেলের বন্ধুদের কাছ থেকে পাওয়া আরেক ভিডিওতে দেখা যায় ইয়ামিনকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে চোখ খোলা রাখতে বলছিলেন। ছেলে তখনও জীবিত ছিলেন। পারিবারিক সিদ্ধান্তে ইয়ামিনের লাশের ময়নাতদন্ত করা হয়নি বলে জানান মহিউদ্দিন। তিনি বলেন, তারা ছেলের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করতে চাইছিলেন।
তখন বাইরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন। পুলিশের গুলিতে মারা গেছে বলে হাসপাতালের কেউ কেউ লাশ দিতে ভয় পাচ্ছিলেন, কেউ কেউ লাশ বের করতে বাধাও দেন। অন্যদিকে শিক্ষার্থীরা ইয়ামিনের লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছিলেন। তখন ছেলের এক বন্ধুর সহায়তায় অ্যাম্বুলেন্স এনে দ্রুত লাশ বাসায় আনা হয়। মহিউদ্দিন বলেন, ছেলেকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাফন করতে চেয়েছিলেন, কিন্তু কুষ্টিয়া থেকে এক আত্মীয় ফোন করে জানান স্থানীয় থানা থেকে বলা হয়েছে অনুমতি ছাড়া লাশ দাফন করা যাবে না। দেশের পরিস্থিতিও এমন ছিল যে ঢাকা থেকে কুষ্টিয়া বা কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়া আসার মতো অবস্থা ছিল না। সাভারের লাশ দাফনের ক্ষেত্রেও ময়নাতদন্তের প্রতিবেদন লাগবে বলে থানা থেকে জানানো হয়। পরে এক পুলিশ বন্ধুর সঙ্গে পরামর্শ করলে তিনি জানান পারিবারিক কবরস্থানে লাশ দাফন করলে কোনো সমস্যা হবে না। তাই সাভারের এই আবাসিক কলোনির কবরস্থানেই ছেলেকে দাফন করা হয়। মহিউদ্দিনের ভাষ্য, 5 আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত তার কাছে আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন জন ফোন করে ছেলের সম্পর্কে নানা তথ্য জানতে চান। কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে পুলিশ যায়, খোঁজ খবর নেয়। মহিউদ্দিন গর্ব করে বলেন, তার ছেলে সাহসী ছিল, অন্যায় দেখলেই প্রতিবাদ করত। ক্লাসে এক শিক্ষককে ইয়ামিন সরাসরি বলেছিল তার পড়ানো হচ্ছে না। 2 দিন পরে সেই শিক্ষক স্বীকার করেছিলেন তিনি যেভাবে পড়াচ্ছিলেন তা ঠিক ছিল না। ইয়ামিন মেধাবী ছিল বলে জানান তার বাবা। তিনি বলেন, বন্ধুরা কোনো বিষয় বুঝতে না পারলে ইয়ামিন বুঝিয়ে দিত। ইয়ামিন বিতর্ক প্র্যাকটিস ও প্রতিযোগিতায় অংশ নিতেন। MISTতে বিতর্ক ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইয়ামিন। ছেলে বড় হলেও অবসরে ছোট বাচ্চাদের মতো টম অ্যান্ড জেরি থেকে শুরু করে বিভিন্ন কার্টুন দেখতেন বলে জানান তার বাবা। মহিউদ্দিন জানান, অনেক আগে থেকেই তিনি তার বাবার নামে একটি ফাউন্ডেশন করার কথা চিন্তা করছিলেন। ইয়ামিন শহীদ হবার পর এবার তার বাবা মহিউদ্দিন ঠিক করেছেন ছেলের নামে একটি ফাউন্ডেশন করবেন। এই ফাউন্ডেশনে কেউ সহায়তা করলে তা ছাত্র আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার বা আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা হবে। কান্না জড়িত কণ্ঠে মুঠোফোনে ছেলের লাশের ছবি দেখিয়ে মহিউদ্দিন বলেন, একদম কাছ থেকে টার্গেট করে ইয়ামিনকে উপর্যুপরি রাবার বুলেট মারা হয়েছে। এই যে দেখেন, বুকের বাঁ পাশে এক জায়গায় অনেকগুলো বুলেটের আঘাত। তারপর তাকে সাজোয়াজান থেকে টেনে হিচুড়ে লাঞ্ছনায়, অবহেলায়, অবজ্ঞায়, ক্রোধে, আক্রোশে চরম অপমান করে পিচ ঢালা পথে ছুঁড়ে ফেলে দেয়া হয়। বিশ্লেষকরা বলছেন, ইয়ামিনকে যেভাবে চরম ঘৃণা ভরে কুখ্যাত, বর্বর, পাষণ্ড, রক্তখেকো হাসিনার 5 সশস্ত্র বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে, এর প্রায়শ্চিত্ত স্বরূপ তাকেও, অর্থাৎ হাসিনাকে এবং তার আদেশ পালনকারীদেরকেও সেইভাবে শাস্তি পেতে দেখতে চায় বাংলাদেশ সহ সারা বিশ্বের বিবেকবান মানুষ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।